আদি বেগ হচ্ছে 0, তারপরে এইচ দেওয়া আছে কতটুকু, 5 মিটার। আমরা এখান থেকে যদি চাই বি বিন্দুতে যদি বেগ বের করতে চাই, বেগ বের করা যাবে? সূত্র কি? বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2gh। ইউ 0 2 ইন্টু 9.8 আর এইচ হচ্ছে কত, 5। কত আসবে? হ্যাঁ, তো 7 থেকে আসবে, মানে এটা মানে বি স্কয়ার মানটা কত আসে? হ্যাঁ, এটা ভাবতেছি বি স্কয়ার মান হচ্ছে 98। এখানে বি বের না করলে হবে। এখন মাটির ভিতরে যেটা হবে, মাটির ভিতরের যে অংশ, যে পেরেকের মাথাটা কি আসলো, বা পেরেক বা রডের মাথাটা কি বি থেকে সি তে প্রবেশ করে গেল, তো এইখানে কি ত্বরণ হয় না বন্ধন হয়? বন্ধন হয়। কারণ এখানে বলা আছে যে লোহার রডটি মাটির ভিতরে আরো এত মিটার থাকবে, কোনো একটা বস্তু যদি মাটির ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে আস্তে আস্তে কি হয়ে যায়, বেগ শূন্য হয়ে যায়। কোনো ভুলের পারে কোনো গোলা যদি উপর থেকে পড়ে, পড়ে কি হয়ে যায়, বেগ কি বাড়ে? মাটির শূন্য থেকে যখন নামে তখন তার বেগ আস্তে আস্তে বাড়ে, অভিকর্ষ বলের কারণে। কিন্তু মাটির প্রতিরোধ বল থাকার কারণে সে কি হয়ে যায়, একসময় থেমে যায়। তাহলে মন্দন হচ্ছে, মন্দনের জন্য তাহলে এই অংশের যদি আমরা চিন্তা করি কি হবে, যে এখানে বেগ, এখানে বেগ তো ভি, এই যে এখানে যে বেগটা আছে, এই বেগটা হচ্ছে এবি অংশের জন্য শেষ বেগ, আর বিসি অংশের জন্য কি আদি বেগ। এখন মাটির ভিতরে, তাহলে মাটির ভিতরের যদি কন্ডিশন আমরা চিন্তা করি, আদি বেগ কত, শেষ বেগ কত বলেন তো? 0। ভেরি গুড, শেষ বেগ কত, 0। সো বি প্রাইম স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল টু আমরা কোডটা করবো, কারণ যেহেতু এখানে সরণটা দেওয়া আছে, আদি বেগ শেষ বেগ সরণ, তাহলে কোন সূত্র হবে? মানে বি স্কয়ার তো মাইনাস কত হবে, 2a, আমরা এটাকে s ধরলাম, মাইনাস করে হচ্ছে বন্ধন হচ্ছে, শেষ বেগ কত, 0। বি স্কয়ার মাইনাস হচ্ছে 2as, তাহলে 2as ইকুয়াল টু কি, ভি স্কয়ার 2 ইন্টু, বা আমরা এভাবে লিখতে পারি এ, এখানে আননোন হচ্ছে এ, তাই না, বি স্কয়ার বাই 2s। বি এই জন্য এটার মানে রুট করা লাগে না, কারণ বি স্কয়ার পুরোটাই আমরা বসাতে পারি, কেউ রুট করে আবার স্কয়ার করলে ঘুরে ফিরে সেম আসবে। আর এস কত, 0.1, তাহলে দেখেন তো কত আসে, 490, 490 মিটার পার কি সেকেন্ড স্কয়ার, তাই তো? আচ্ছা, ত্বরণটা আমরা বের করছি। এখন রড বা কোনো একটা বস্তু কি হচ্ছে, সে মাটির ভিতরে প্রবেশ করতেছে, তাহলে তার উপরে কি কি বল কাজ করতেছে? দেখেন, একটা হচ্ছে যে সাপোজ হচ্ছে যে দেখেন, আপনি নিজে বুঝতে পারবেন বিবেক বুদ্ধি খাটা, একটা রড আছে মনে করেন, বা একটা পেরেক মাটির উপরে আছে, তার উপরে দিয়ে যদি আপনি একটা পাথর রেখে দেন আর উপর থেকে একটা পাথর ছেড়ে দেন, দুইটা কি সমান হবে? হবে না। কারণ এই যে এখানে যে যে শক্তিটা এসে পড়তেছে, সেই শক্তি দিয়ে কি করবে, সে এখানে আঘাত করবে, অতিরিক্ত বুঝতেছি প্রয়োগ করবে। বাট বাস্তবে যদি পাথরও রেখে তার ওজনের কারণে সেই নিচের দিকে বল দিয়ে এটাকে ভিতরে প্রবেশ করাতে পারে, তো উপর থেকে পড়লে কি হবে, অতিরিক্ত শক্তি নিয়ে কি করবে, সে আরো বেশি কাজ করবে না? বুঝতেছি কথা? তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একাধিক বল যখন কাজ করবে তখন হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করব। মাটির প্রতিরোধ করবে কোন দিকে বলো, তুমি ভিতরে প্রবেশ করিও না, বাধা দিবে সে, মাটির প্রতিরোধ বল ধরলাম হচ্ছে যে আর। একাধিক বল যখন কাজ করবে তখন সূত্র হচ্ছে সামেশন এফ ইকুয়াল টু কি, এম এ। এটা আপনাদের আগে বলছি। একটা পেরেক মনে করেন যে, খেয়াল করেন, একটা পেরেক যদি এখানে এখানে দেন, একটা বস্তু যদি 10 কেজি ভরের মানে 5 কেজি ভরের বস্তু যদি এটা মাথা দেন, বলেন তো পেরেকটা কত ইঞ্চি প্রবেশ করবে, রেখে দেন শুধু, করবে না, রাইট? হ্যাঁ, বুঝতে পারছো, তুমি বুঝতেছো?
এইভাবে দিলে মাটির মধ্যে দিয়ে মাঝে মধ্যে 10 কেজি দিলে কি একটা অ্যাকশন কাজ করবে, এইভাবে কাজ করবে না। এই বেসিকটা আমরা এর আগে বেশ কয়েকবার দেখছি, তাই না? যে আচ্ছা এখানে তো দিয়েছে যে একটা পেগ যদি আমরা যদি এখানে হচ্ছে বোর্ডে রাখি, এখানে যদি হচ্ছে কোনো পাশে জাস্ট একটা একটা 5 কেজি 2 কেজি রেখে দিই, তো এটার কোনো অ্যাকশন কিন্তু ভিতরে এটা যাবে না। কেন? তার কারণ হচ্ছে হলো কি, ওজন কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। তো তার লম্বা বরাবর কোনো কি থাকে না, অ্যাকশন থাকে না। আর অ্যাকশন কোন দিকে সবচেয়ে বেশি থাকে, যেদিক বরাবর বলটা কাজ করে ওই দিক, যেদিক বরাবর ভেক্টর কাজ করে ওই দিক বরাবরই সর্বোচ্চ অ্যাকশন পাওয়া যায়। কারণ cos জিরো, cos কি জিরো, cos জিরো মান কত, মান ম্যাক্সিমাম মানটা আসে। আর লম্বা বরাবর কি হয়, কোনো অ্যাকশন থাকে না, cos 90 0 ডিগ্রি হয়। লম্বা বরাবর কোনো অ্যাকশন থাকে না। তো এখন এই যে এটা উপর থেকে পড়তেছে না, তাহলে এই মাটি কি করবে, ডাবল অ্যাকশন করবে। কি করবে, ডাবল অ্যাকশন। দেখেন আমরা যখন হচ্ছে হলো যে গাড়ি ঘোড়ার যে অঙ্কগুলা করি, দেখেন আপনারা 9 10 অনেক ম্যাথ করে আসছেন বইতে, করছেন না? খেয়াল করছেন কিনা, গাড়ি ঘোড়ার যে অঙ্কগুলা করা হয় সেখানে কিন্তু ওজন কখনো আসে নাই। মানে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, ওকে, এখানে এমটা হচ্ছে হলো কাজে লাগছে, ভর হিসেবে কাজে লাগছে। বাট বল যখন আমরা হিসাব করছি, বলের ক্ষেত্রে ওজনটা আসে নাই। কেন? কারণ গাড়িটাকে আমরা ধরতেছি সমতল রাস্তায় চলতেছে, ওজন কোন দিকে, 90 ডিগ্রি। তো ওজনের 90 ডিগ্রি বরাবর কোন উপাংশ কি নাই, এই জন্য আসে নাই। বুঝতেছে, বুঝে কিন্তু সহজ কিন্তু। বাট এখন হচ্ছে হলো পড়তেছে উপরের থেকে, তাহলে এখন কি করতে হবে, এখন মাঠে কি করতে হবে, শুধুমাত্র যে গতিশক্তি নিয়ে যেটা আসবে, হ্যাঁ, ওই বলটা না, তাকে অতিরিক্ত কি করতে হবে, ওজনটাও তাকে সামাল দিতে হবে। বুঝতেছি? আচ্ছা, এখন সামেশন এফিকাল্ট এই সূত্রে কিন্তু আমরা বারবার ব্যবহার করবো, চ্যাপ্টার 4 কিন্তু অনেক অনেক ম্যাথ আছে। এবং আপনারা যে আমি আপনাদের যে কথাগুলো বলতেছি, এগুলো কিছু কিছু রিফ্লেকশন কিন্তু পাচ্ছেন। তো বলছিলাম কিন্তু ভেক্টর কিন্তু অন্যান্য চ্যাপ্টারও আছে অলরেডি, কিন্তু ভেক্টরের কিন্তু কয়েকটা ম্যাথ আমরা এই চ্যাপ্টারে করছি, করছি না? কয়েকটা ম্যাথ করা হয়েছে প্রথম দিকে ক্লাসে রেকর্ড দেখে নিয়ে। তো এইখানে তাহলে কি কি বল কাজ করতেছে, যে আর আর বলবে যে পেরেক বা রড তোমার ভিতরে আসিও না। ওজন বলবে যে না, আমি কি করব, কোথায় যাব, ভিতরে প্রবেশ করব। এখন কে বড় বলেন তো, আর বড় না এমজি বড়? এটা এটা দেখবো, অবস্থা বুঝবো। এই রডটা কি থেমে গেছে না আরো ভিতরে চলতেই আছে, বেগ বৃদ্ধি করে আগাচ্ছে, কোনটা? থেমে গেছে নাকি এটা বেগ বৃদ্ধি করে যাচ্ছে? বলছে আর 10 সেন্টিমিটার প্রবেশ করে, তার মানে কি আর প্রবেশ করতে পারে না, 10 সেন্টিমিটার পরে পরে কি থেমে গেছে। তার মানে অবশ্যই প্রতিক্রিয়া বলটা কি বেশি। তাহলে আর মাইনাস হচ্ছে কি এম জি ইকাল টু হচ্ছে কি এম এ। আর এর মান কত, এম জি প্লাস কত এম এ, এম কমন গেলে জি প্লাস এ। এম এর মান জানি, এই এমটা কার বলেন, কার উপর অ্যাপ্লাই করা হয়েছে, এই এমটা কার উপর, এই যে রড যেটা আছে, রড। সো রডের ভরটাকে আমরা ধরছি কত, এম টু। তো এম টু হচ্ছে কত, 4, জি হচ্ছে 9.8, আর এ পাওয়া গেছে কত, 490। এটা যা আছে এটা এত নিউটন। ক্যালকুলেশন করে যা আসে, এটা হচ্ছে মাটির গড় প্রতিরোধ বল। বাহ, গড় বলছে যে এটা সিম্পলি হচ্ছে কি, যেমন আমরা পৃথিবীর ঘনত্ব বলি, বা পৃথিবীর ঘনত্ব বলা শব্দটা ঠিক না। পৃথিবীর ঘনত্ব বলার সময় কি বলে, গড় ঘনত্ব বলে না। কারণ পৃথিবীর অনেক জায়গায় কি আছে বলো, পানি আছে। তো পানির পৃথিবীর ঘনত্ব হচ্ছে অ্যারাউন্ড তোমার হচ্ছে 5,900 কাছাকাছি, 5.5 নিউটন টু দি পাওয়ার 3, মানে 5,500 কেজি পার মিটার কিউব। কিভাবে বের করছে, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। ভর হচ্ছে 6 নিউটন টু দি পাওয়ার 24, আর পৃথিবীকে গোলাকার ধরে 4/3 পাই আর কিউব, যেখানে আর এর মান হচ্ছে 6400। এটা আছে এই যে ইয়েতে, মহাকর্ষ বিকাশ অধ্যায়। তুমি প্রশ্ন করছো এই জন্য বলতেছি। তো এখানে যে ঘনত্ব বের হয়, এটা কিন্তু গড় ঘনত্ব বের হয়। কেন? কারণ অনেক জায়গায় পানি আছে, পৃথিবীর অনেক জায়গায় পানি, শুধু অনেক এক জায়গায় না, অনেক জায়গায়। তো পানির ঘনত্ব কত, 1,000। এখন তুমি যদি বলো যে না ভুল হয়েছে, এই যে পানি তো 1,000, আর এখানে লেখা আছে পৃথিবীর ঘনত্ব কি। এখন তুমি মনে করো যে ছন্দের খনি পেয়ে গেছো, কি পেয়ে গেছো, স্বর্ণের খনি। তার মানে ফিজিক্স বল, লেখা ছিল পৃথিবীর ঘনত্ব হচ্ছে কত, 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, মানে 5,500 কেজি পার মিটার কিউব। এখন স্বর্ণের কত, স্বর্ণের হচ্ছে 19,300 কেজি ঘনত্ব, 19,000 কত 300 কেজি পার মিটার কিউব। যদি তুমি লোহার খনি পাও 7,500। এবার বুঝছো এভারেজটা কেন হিসাব করে। এখন মাটি সব জায়গাতে সমান দিবে না, উপরে পৃষ্ঠে হালকা বালি থাকে, নরম থাকে, ভিতরে পৃষ্ঠে কঠিন থাকতে পারে, মানে এই জন্য এভারেজ হিসাব করছে।
তোমাদের সবার কি সিলেবাস দিছে? তোমাদের ফার্স্ট পার্টি সিলেবাস দিছে, সেকেন্ড পার্টের কোনো অধ্যায় দিছে? তুমি ফার্স্ট পার্ট, তোমাদের চ্যাপ্টার গুলা গ্রুপে দিয়ে দিও সিলেবাসটা। এখানে নাই? হ্যাঁ এটা। লেখা হয়ে গেছে? এর পরবর্তী প্রশ্ন কি ছিল? যে উদ্দীপকের গঠনা বর্ণিত ঘটনাটি কার শক্তি উপপাদ্যকে সমর্থন করে কিনা, এটা বের করতে বলছে। তাহলে প্রথমে এবি অংশের জন্য আমরা হিসাব করি। সূত্র কি ছিল? যে কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন। এখন এবি অংশের জন্য কৃত কাজ কত বলেন? বল ইন্টু কি সরণ। বল কত? বস্তুর ওজনের সমান, মানে m1 mg আর হচ্ছে হলো h, ঠিক কিনা? m1 কত 4, g হচ্ছে 9.8, h কত 5, কত আছে দেখেন? 196। এবার হচ্ছে হলো যে আর গতিশক্তির পরিবর্তন কত বলেন? হাফ অফ এম কে ডেল্টা ই কে ইকুয়াল টু হচ্ছে হলো কত? ই কে টু মাইনাস হচ্ছে কি ই কে কি 1। ই কে টু কত? হাফ অফ এম কে, ফাইনাল ভেলোসিটি ভি স্কয়ার, আর ইনিশিয়াল কত ইউ স্কয়ার। একইভাবে হচ্ছে হলো বিসি অংশের জন্য পারবেন না? চেষ্টা করেন দেখেন। কাজ শক্তি কিছু বলে দিচ্ছি। কৃত কাজ ইকুয়াল টু হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এটাকে বলে কাজ শক্তির উপপাদ্য। লেকচার ওটা দেখে আসলে পাইতে, থিওরিটা পাইতে, থিওরিটা দেখা পারবেন না, বাকি বেশি করছে।
লেখা হয়ে গেছে? আচ্ছা, এটা হচ্ছে যেহেতু দুইটা ভিন্ন অবস্থা, একটা হচ্ছে হলো কি বায়ুতে বা শূন্য মাধ্যমে, আর একটা হচ্ছে কি মাটির ভিতরে, সেজন্য আলাদা আলাদা করতে হবে। তাহলে এবি অংশে কাজ শক্তি উপপাদ্য কি নিচে হাফ এম কত, বি কত, বি স্কয়ার কত, আর না এবি অংশের জন্য বি বি শেষ বেগ না, শেষ বেগ জিরো ছিল, আদি বেগ না শূন্য ছিল, কি কম নাকি কত আসে? 196 জুলি তো আসে নাকি? আচ্ছা, এবার এবার হচ্ছে বিসি অংশ যেটা আছে এটা করা হয়েছে। বিসি অংশের জন্য হচ্ছে কৃত কাজ কত, ডাব্লিউ এফ এস এফ ইকুয়াল টু কি, তো এম এখানে কোনটা, কোন বস্তুর উপর অ্যাকশন হচ্ছে, এটা রডের উপর, রড কত এম টু, এম টু কত 4, এ পাওয়া গেছে কত 490, আর সরণ হয়েছে কত 0.1, ঠিক আছে। তাহলে কত হবে ইকে 1 মাইনাস হচ্ছে কত হবে এখানে ইকে 2 হবে, সরি এটা হচ্ছে এখানে 1 থেকে 2 মাইনাস করছি কেন বলেন? এখানে যেহেতু আমরা কাজটা ধনাত্মক আসছে, তাহলে এখানেও ধনাত্মক আসা উচিত না? হ্যাঁ, মানে যেখানে সবসময় পরিবর্তনটা কি হয় যে বেশি থেকে কই কম, তো বেগ তো গতিশক্তি এখানে বেশি, এখানে তো শূন্য হয়ে গেছে। এটা কত আসছে, 196 আসছে, আর এটা হচ্ছে হাফ অফ কত m2 ইন্টু কি ভি স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ অফ m2 ইন্টু কি ভি প্রাইম স্কোয়ার। লেখা হয়ে গেছে? এবার আমরা করবো হচ্ছে 34 নাম্বার। এখানে একটা সরল দোলক দেওয়া আছে, পুরোটা দেওয়া আছে, মানে সরল দোলকের আমরা বলতে পারি কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে কত 1 মিটার। দেখেন এটা 1 মিটার মানে কিন্তু এটাও কিন্তু 1 মিটার, তাই না? কারণ সরল দোলক ঘুরতে চাই যে এরকম। তো
তো সুতার দৈর্ঘ্য আর মানে এটা তো আর চেঞ্জ হচ্ছে না, এটা ধরে নিয়ে নেওয়া হচ্ছে। তার মধ্যে হচ্ছে আর কি কি ইনফরমেশন দেওয়া আছে? বিপি হচ্ছে কত? এই বিপি হচ্ছে 0.6 মিটার। আর কিছু? সিকিউ কত? 0.3 মিটার। প্রথমে বের করতে বলছে কি, যে এই বিন্দুতে বেগ বের করতে বলছে। যে বস্তু ঝুলাচ্ছে তার ভর কত? 0.2 কেজি ভরের বস্তু। তো যখন একটা সরল দোলক দেওয়া থাকে এবং এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে, তখন আমরা ধরে নিব যে এটাই হচ্ছে হলো কি বলেন, বিস্তারের সর্বোচ্চ স্থান, সর্বোচ্চ বিস্তার, মানে এখান থেকে ছাড়া হয়েছে। তো যখন এখান থেকে ছাড়া হয় তখন বেগ কত? ওই পয়েন্টে বেগ কিন্তু শূন্য। বেগটা কোথায় সর্বোচ্চ হয়? একটা সরল দোলক যখন ধুলে তখন বেগ কোথায় সর্বোচ্চ হয়? বাস্তবে যারা দোলনায় দুলছেন তারাই বলে কোথায় সর্বোচ্চ হয়? সাম্যাবস্থায়, যে মাঝখানে যে অবস্থা, সাম্যাবস্থা চিনেন তো? সাম্যাবস্থা মানে স্বাভাবিক অবস্থায় রাখলে যেখানে এসে থাকতে চাইতো। তো একটা দোলনা বা একটা বস্তু ধরলে কোন জায়গায় থাকতে হবে বলেন? এখানেই। এটা তার সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা থেকে সব একদিকে সরণটাকে কি বলা হয়? তার বিস্তার বলে। কি বলে? বিস্তার। তো এইখান থেকে হচ্ছে আস্তে আস্তে বেগ বেগ সবচেয়ে কি হয়, বেশি হয় এখানে। এখান থেকে আবার আস্তে কমতে কমতে এখানে গিয়ে শূন্য। তাহলে সাম্যাবস্থায় বেগ সবচেয়ে কি হয়, বেশি হয়। মজার বিষয় হচ্ছে এই যে এটা যে আমরা ম্যাথটা করতেছি, এরকম ম্যাথ আসলে আরো আছে। আরো আছে এই চ্যাপ্টারের, এই ম্যাথ গুলো আছে, অনেকগুলো আছে। সেটা কোথায়? সেটা হচ্ছে হলো যে চ্যাপ্টার 8-এ পর্যাবৃত্ত গতি আছে না, ওখানে। তো এই আপনি, আপনাকে এখানে কাজ শক্তি ক্ষমতা একটা দেখানো হয়েছে, আপনি বুঝে নেবেন যে ওই চ্যাপ্টারের অনেকগুলো ম্যাথ শেষ। এই একটা যদি ভালো করে বুঝে, হ্যাঁ, আমরা এটা মনে করবো না যে এখানে মাত্র এরকম একটা আসছে, মনে হয় ইম্পর্টেন্ট কম, না, এটা ভুল। এটা ভুল। এটা করা মানে হচ্ছে হলো চ্যাপ্টার 8 মনে হয় পর্যাবৃত্ত গতি, ওখানকার অনেকগুলো ম্যাথ কি হয়ে গেছে, কাভার হয়ে গেছে নিয়ম সেট। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ আসি। আপনারা তো এটা জানেন যে মনে করেন একজন লোক এখান থেকে এখানে আসলো, আরেকজন এখান থেকে এখানে আসলো। ফিজিক্স এর ভাষায় আপনারা জানেন যে এখান থেকে এখানে আসা আর এখান থেকে আসা দুইটাই কি সেম। যেমন লাস্টে আমরা শিখছিলাম যে এখান থেকে একটা, এখান থেকে একজন এখানে আসা আর এখান থেকে একজন এখানে আসা দুইটাই কি কাজের পরিমাণ কিন্তু উপরে কি হয়, সেম হয়, মানে আছে। কারণ আমরা তো হিসাব করবো আসলে কি উলম্ব বরাবর, ভার্টিক্যাল বরাবর কতটুকু সরণ হয়েছে সেটা হিসাব করবো। তাহলে একইভাবে একটা বস্তু হচ্ছে বি থেকে এ তে আসলো, তো আমরা একটু দূরত্ব হিসাব না করে আমরা সিম্পলি এভাবে হিসাব করবো, বি এ থাকা মানে কি এই লেভেলে ছিল, আর এখন এতে মানে হচ্ছে এ লেভেলে আছে, মানে তার সমান কতটুকু হয়েছে বলেন, পি এ। না বুঝলে বলবেন, বি থেকে এতে আসা মানে কি তার পি এ পরিমাণ সরণ হওয়া না বলেন? আমরা ভার্টিক্যাল হিসাব করবো। তো যেহেতু এখানে এই বিন্দুতে কি বের করতে বলছে, তার বেগ বের করতে বলছে। পরীক্ষার সময় আসবে কি, আপনি কলেজের পরীক্ষায় যখন দিবেন বলবে সরব দোলকটির সর্বোচ্চ বেগ নির্ণয় করো। আমরা সর্বোচ্চ বেগে তো সূত্র শিখি নাই, এই ম্যাথ তো স্যারে করা নাই, স্যারের কি করাইছে আমাকে, কোনো কিছু শেখায় নাই, মানে ফাঁকি বাজি পড়াই দিচ্ছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, আমাদের হিউম্যান বিং, আমাদের কারণ না পারলে টিচারদের দোষ থাকে। তো আমি কিন্তু ক্লাসে বলে দিই সর্বোচ্চ বেগ কোথায় হয়, মাঝখানে অবস্থা, আপনি এটা জানেন। তাহলে আপনাকে অপশন চেঞ্জ করে দিলে সমস্যা নাই। কারণ জাস্ট বলে দিবেন যে সাম্যাবস্থায় কি হয়, বা এই বিন্দুতে সবচেয়ে বেগ কি হয়, বেশি হয়। তাহলে বেগ বের করতে হবে, আদি বেগ জানি, ঠিক আছে। আর উপর নিচে কি ফ্রি বলেন? এই যে এখানে যে সরল দোলকটা এখানে দুলতেছে, এটা কি কারো বলের কারণে দুলতেছে, না অভিকর্ষ বলের কারণে ঘুরতেছে? অভিকর্ষ বলের কারণে। এই জন্য এখানে জি ফ্রি, কি ফ্রি, জি জি ফ্রি। বি আদি আদি বেগ হচ্ছে শূন্য, শেষ বেগ বের করতে হবে জি ফ্রি। আর জানি হচ্ছে উচ্চতা এইচ দেওয়া আছে, তাহলে কোন সূত্র হবে বলেন? ইউবিজিএইচ কোন সূত্র হওয়া উচিত? ভেরি ভেরি গুড, বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস হচ্ছে কি 2জি এইচ। ইউ কত? 0। 2 ইন্টু 9.8 কতটুকু সরণ হয়েছে বলেন? এখন হচ্ছে পি এ কি আমরা কি জানি, বের করা কি সম্ভব? কিভাবে বলেন তো দেখি, একজন প্রসিডিউরটা বলেন কি আছে। পিথাগোরাস দিয়ে, হ্যাঁ বলেন। তুমি কি এটা ম্যাথ করছিলা 9-10-এ? মনে হয়, গুড। ওর কথা বুঝছো, সবাই কি বলছে? আচ্ছা, ও যেটা বলছে যে মানে ও এ, ও সি বা ও এ সবই তো 1 মিটার, কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? নাই। তারপর যে আমরা ধরলাম হচ্ছে হলো পিথাগোরাস দিয়ে কি অভি বের করা যাবে না?
কারণ এই যে পিবি জানি আবার ওবিও জানি, তো জানার পরে ওপি যদি জানি আবার কি ও এ জানি না, তো ও এ থেকে ওপি গেলে কত, পি এ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ত্রিভুজ পি ও বি, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি, পিথাগোরাস অ্যাপ্লাই করলে হচ্ছে ওপি স্কয়ার প্লাস হচ্ছে কি পিবি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ওবি স্কয়ার, ওপি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ওবি স্কয়ার মাইনাস হচ্ছে পিবি স্কয়ার। ওবি কত 1, পিবি কত 0.6 স্কয়ার। তো দেখেন এটা মাইনাস করলে পয়েন্ট কত আসে, পয়েন্ট হচ্ছে হলো সম্ভবত 64 আসে, ওপি ইকুয়াল টু 0.8 আসে, দেখেন 0.8 মিটার। সুতরাং PA is equal to হচ্ছে OA মাইনাস হচ্ছে কি OP, 1 minus 0.8 মিটার is equal to হচ্ছে 0.2 মিটার। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের হচ্ছে সবাই জানো কিনা যে আগামী মাস থেকে সন্ধ্যে 7টায় আমাদের ফিজিক্সের একটা বেশ নতুন বেশ শুরু হবে, এবং এই বেশি একদম প্রথম থেকে পড়ানো হবে। আর আরেকটা কাজও করবো, যারা হচ্ছে আইডিয়াল কলেজে পড়বে, আইডিয়াল কলেজে দেখলাম হচ্ছে ওদের 3টে চ্যাপ্টার ফার্স্ট পার্ট থেকে দিচ্ছে, 3টে চ্যাপ্টার কি সেকেন্ড পার্ট থেকে দিচ্ছে, তো ওদেরকে আলাদা আলাদা করে সপ্তাহে একদিন পড়াবো। তো ওই ক্লাসগুলোতে তারাই জয়েন করবে যাদের সেকেন্ড পার্ট আছে, বাট যাদের সেকেন্ড পার্ট তার দরকার নেই, কারণ এই ক্লাসগুলো আবার আমি পরে রিভিউ করবো সেকেন্ড ইয়ার। কত আসে মিটার পার সেকেন্ড? আচ্ছা, স্কয়ার মানে ওই যে রুট করার পরে 1.97। আমার সময় দেখা যাবে যে যে বলতে পারে যে গতিশক্তি, বলে গতিশক্তি বের করা যাবে কত, হাফ অফ কি এমবি স্কয়ার, এবং গতিশক্তি না বলে কি বলতে পারে, হাফ অফ ম্যাক্সিমাম গতিশক্তি বলতে পারে, কারণ একই তো কথা, ম্যাক্সিমাম গতিশক্তি এখানে পাওয়া যাবে। সো হাফ অফ এম, এম হচ্ছে কত 0.2, তখন বি স্কয়ারটা ইউজ করলে হবে আর কি। হ্যাঁ যেটা ছিল, অথবা এটা স্কয়ার করে যা আসে এত জোর। ঠিক আছে, তো এখন যেটা বললাম যে যদি একটা ম্যাথ দেওয়া হয়েছে, বাট আমরা যখন চ্যাপ্টার 8 দেখবো তখন হচ্ছে হলো দেখা যাবে কি যে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। তো আমি যে কাজটা করবো আসলে চ্যাপ্টার 8 এ আলাদা করে না গিয়ে পরে ক্লাসে হচ্ছে ওই টাইপের ম্যাথ গুলো হচ্ছে আরেকটা শীট আকারে এই চ্যাপ্টারে ঢুকিয়ে দিব, তাহলে আমাদের আর চ্যাপ্টার 8 এর সিলেবাস কমে যাবে। পার্থক্য যেটা হবে, যেমন এখানে কিছু মান দেওয়া আছে, হ্যাঁ আমি বলে দিই, একটা ইঙ্গিত দিয়ে দিই, ওই অন্যান্য ম্যাথ গুলাতে একই রকম, চেঞ্জটা কোথায় করে দেখা যায় যে এই মানটা দেয় না, এই মানটা না দিয়ে এই অ্যাঙ্গেলটা দিয়ে দেয়, এটা মনে করেন 20 ডিগ্রি। তা আপনি এটা জানেন, এই অ্যাঙ্গেল জানেন কি, এটা বের করতে পারবেন না, মানে তখন এই অ্যাঙ্গেল সাপেক্ষে এটা ভূমি বাই অতিভুজ কস, এটাই পার্থক্য, মানে আপনাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এটা ভিতে করে ওটা দ্বিগুণ মিটিয়ে দেবে। ঠিক আছে, এবার আমি চেষ্টা করবো যে আজকে পরে ক্লাসে হচ্ছে হলো শীটটা দেওয়ার জন্য, যাতে করে বাসায় প্র্যাকটিস করতে পারে। এবার আমাদের বলতে শক্তি সংরক্ষণশীলতা নীতি সমর্থন করে কিনা, মানে আমাদের
এই টাইপের যতগুলো ম্যাথ আছে ওদের মধ্যে কমন কোশ্চেন যেটা থাকে এটাই, যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। 9-10 যেমন ছিল যে উপর নিচে, যে যখন যাচ্ছে উপর থেকে নিচে নামতেছে তখন বেশিরভাগ ম্যাথ ছিল কি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড উপরে ওঠার সময়, তারপরে হচ্ছে এত মিটার নামার পরে বিভিন্ন কোশ্চেন ছিল। আর সরল দলকে কি করে এরকম কোশ্চেন দিয়ে দেয়। তা আমাদের বেসিকে চেঞ্জ হবে না। প্রথমে বিন্দু কোথায় ছিল? বি বিন্দুতে। বি বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল, তার মানে তার হচ্ছে যে গতিশক্তি কত বলেন? স্থির অবস্থায় ছিল, তার হচ্ছে বেগ কত? বি ধরি আমরা, বি ধরলে হচ্ছে তার হচ্ছে বেগ কত ছিল? 0 ছিল, এই জন্য কোনো গতিশক্তি থাকবে না। আর বিভব শক্তি সবসময় হিসাব করা হয় কোত্থেকে? সাম্যাবস্থান থেকে কত উচ্চতায় আছে, সাম্যাবস্থান থেকে কতটুকু উপরে আছে। তো কত? বিভব শক্তি সূত্র কি? এম জি এইচ। এম হচ্ছে 0.2, জি হচ্ছে 9.8, কতটুকু উপরে আছে বলেন? দেওয়া আছে না? কত মানে দেওয়া আছে, আমি বের করছি গ থেকে, কত? 2। তাহলে কত আসে? তাহলে মোট শক্তি যেটা হবে সেটা হচ্ছে বিভব শক্তি প্লাস হচ্ছে গতি শক্তি ইকুয়াল টু হচ্ছে হলো যে কত, এটা কত আসছে? 392 জুল। 0.392 প্লাস হচ্ছে 0 জুল ইকুয়াল টু 0.392। যতগুলা বিন্দু দেখাচ্ছে সব বিন্দুগুলোর মান দেওয়া আছে সেগুলো দিয়ে আমাদের করতে হবে। তারপর হচ্ছে যদি সি বিন্দু দেওয়া থাকে, বিতে গেল সি বিন্দুতে, সি বিন্দুতে যদি আমরা হচ্ছে বিভব শক্তি একটা গতি শক্তি বের করলে হয়, বিভব শক্তি দিয়ে বের করে কত হবে? এম জি কত? এইচ। এম হচ্ছে 0.2, জি হচ্ছে 9.8, এখানে এইচ এর মান কত? তার মানে দেখেন বি থেকে সি তে আসছে, তার মানে কত? পি কিউ না? 0.2 ইন্টু 9.8, আর পি কিউর মান কত? কত পি কিউ কত? পি কিউটাও কি করতে হবে? পিথাগোরাস দিয়ে বের করতে হবে। মানে এই যে এখান থেকে আবার কি একটা হবে, এটা কত? 1 করেন, নিজেরা করেন, বুঝছি তো। এটা 1 দেওয়া, এটা 0.3, তাহলে কি ও কিউ বের করা যাবে না? তারপরে ও এ থেকে ও কিউ গেলে কত? আমাদের কত বের, সরি, ও কিউ যদি বের করতে পারি, তার মধ্যে ওপি জানি কিনা? ওপি থেকে এই ও কিউ থেকে ওপি মাইনাস করলে তো পি কিউ আসে। আমাদের দুইটা মানে লাগবে, পি কিউ বানানো লাগবে এবং কিউ বানানো লাগবে। কেন? কারণ আমরা বিভব শক্তি যখন বের করবো, বিভব শক্তি তো হিসাব করা হয় থেকে ভূমি থেকে কত উপরে আসছে, আর গতি শক্তি যেমন লাগবে হচ্ছে কি কতটুকু নামছে। ত্রিভুজ ও কিউ সি, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলে ও কিউ স্কোয়ার প্লাস হচ্ছে কিউ সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও সি স্কোয়ার। ও কিউ স্কোয়ার মান আমাদের বের করতে হবে, কিউ সি দেওয়া আছে 0.3, ও সি এর মান দেওয়া আছে কত? 1। তাহলে 1 মাইনাস কত? 0 পয়েন্ট কত? 09 ও কিউ স্কোয়ার মান। তাহলে ফাইনালি ও কিউ মান কত আসে? এত বেশি আসে? আচ্ছা, 0.95 মিটার। এখন যদি আমরা এ কিউ বের করতে চাই বা কিউ বের করবো, এ কিউ মানে কি? ওপি মাইনাস ও কিউ লেখা যায় না? এর মধ্যে ওপি কত? ওপি কিন্তু বের হয়েছে কত? 0.8। আর ও কিউ এখন আমরা পেলাম কত? উল্টে লিখছি, তাই না? মানে ও কিউ থেকে মাইনাস হবে হচ্ছে ওপি। সো 0.95 মাইনাস হচ্ছে ওপি হচ্ছে কত? 0.8। তাহলে মাইনাস করলে পয়েন্ট কত আসে? 15 আসে। আমাদের কিন্তু এ কিউ লাগবে, একটু পরে এ কিউ লাগবে, মানে এখানে এ কিউব লাগবে, লাগবে না? আমরা এই জায়গায় ভুল করছি, এই যে এইচ,
কেবল ধরার কথা বলেছি এখানে, এটা একই হবে, কারণ বিভব শক্তি সবসময় হিসাব করা হয় কি সাম্যাবস্থান থেকে, হ্যাঁ কত উপরে আছে অথবা ভূমি থেকে কত উপরে আছে, এটা তো বেস পয়েন্ট বা ভূমি হচ্ছে এখানে, এখান থেকে এ কিউ। সো এ কিউ হিসাব করবো কি হবে, ও এ মাইনাস কি ও কিউ, ঠিক আছে। বিভব শক্তির সংখ্যাটা কি, যে একটা বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য অবস্থায় নিয়ে গেলে কাজ করার সামর্থ্য, যে সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে তার বিভব শক্তি। আচ্ছা, এটা নিয়ে আরো পরে কথা বলবো আর কি, যে গতিশক্তির বিভব শক্তির মধ্যে হিসাবের মধ্যে পার্থক্য আছে, কেন পার্থক্য আছে পরে বলবো, এখন একসাথে সবকিছু বলতে গেলে বা স্মরণ করে দিব, হ্যাঁ যদি ভুলে যাই পরে ক্লাসে স্মরণ করে দিবে, যে গতিশক্তি আর বিভব শক্তি হিসাব করার সময় একটা কি আছে, ক্যালকুলেশন একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি কেন। ও এ কত 1, আর ও কিউ কত 0.95। আমরা আপাতত বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি, আমি বেসিকটা পরে ক্লিয়ার করে দিব বিস্তারিত ইনশাআল্লাহ। এখন শুধু খেয়াল রাখবো যে গতিশক্তি হিসাব করার সময় বেগ হিসাব করা, বেগটা হিসাব করবো যে বস্তুটা কোন দিক থেকে আসছে, যদি এখান থেকে এখানে আসে তাহলে এইটুকু হিসাব করবো, যদি এখান থেকে এখানে আসে তাহলে এইটুকু, এভাবে হিসাব করবো। আর বিভব শক্তি সবসময় হিসাব করা হবে থেকে নিচ থেকে, এবার বস্তু উপরে নামুক অথবা কি নিচে নামুক, আপাতত এটা মনে রাখবো। যেটা এটা কত আসে 0. কত 0.5 হওয়ার কথা, 0.05। তো এটা কত আসে ক্যালকুলেশন করে, এটা কোনটা ভুল করছি, এটা তো ও এ মাইনাস ও কিউ, ও এ 1 আর ও কিউ কত হয়েছে, ও কিউ থেকে এটা পি কিউ হবে, পি কিউ, এটা ভুল দিছে, হ্যাঁ পি কিউ, এটা পি কিউ জন্য কাজে লাগে, এটা ঠিক আছে নাকি, আবার এ কিউ, এটা ঠিক আছে, হ্যাঁ এটা পি কিউ। কত আসে এবার, 0.098 জুল। আমরা কি হিসাব করলাম, সিবিং থেকে হিসাব করলাম, বলেন বিভব শক্তি হিসাব করলাম, সিম্পলি বিভব শক্তি হচ্ছে এম জি এইচ, এম জানি জি জানি, আর এইচটা হিসাব করে সবসময় সাম্যাবস্থান থেকে কত উপরে আছে, ভূমি থেকে কত উপরে আছে, এটা যেভাবে হিসাব করি না কেন। তো এটা হচ্ছে ভূমি থেকে কতটুকু উপরে আছে, এই সি পয়েন্টে এ কিউ পরিমাণ উপরে আছে। এখন এ কিউ কিভাবে বের করতে হবে সেটা আমরা বীজগণিত বা ত্রিগোণমিতি যেভাবে পারি বের করব। সর্বশেষ হচ্ছে গতিশক্তি, গতিশক্তির কথা একটু কি বলছি বলেন তো, গতিশক্তি হিসাব করবো হচ্ছে যে বেগটা হিসাব করে, বেগটা হিসাব করে বস্তুটা কোন দিক থেকে আসতেছে, এম হচ্ছে কত 0.2, আর বি স্কয়ার ইকুয়াল টু কত, বস্তু আসতেছে কোন দিক থেকে বি থেকে সিতে, তো বিতে আদি বেগ কত ছিল 0 প্লাস 2g, কতটুকু নামছে এই চেস মানে কতটুকু সরণ হয়েছে পি কিউ, বুঝছি না বুঝি নাই, এটা 0.1 হওয়ার কথা, 2 ইন্টু 9.8, আর পি কিউ কত বের হয়েছে 0.15। এবার দেখেন তো কত আসে, 0.29294 জুল। এবার দুটো যোগ করলেন, ইটি ইটি ইকুয়াল টু হচ্ছে ইপি প্লাস হচ্ছে কিউ, পটেনশিয়াল আর কাইনেটিক, বিভব শক্তি আর গতি শক্তি দুটো যোগফল, যোগ করে কত আসে, আগে একটা আসে, আসার কথা সবসময় আসে।
বাকি এসে এবার কোনটা? বি গেল, সি গেল, এখন কোথায়? এই তো এই বিন্দু অলরেডি কিন্তু অনেকটুকু ক্যালকুলেশন করা হয়ে গেছে। এই বিন্দুতে আমরা মানে কি বিভব গতিশক্তি বেগ বের করছি না? এটা পয়েন্ট টু, আর বি স্কয়ারের ভ্যালু কত ছিল? ভি স্কয়ার, আমরা যে গরুর গতে হচ্ছে বেগ বের করছিলাম, বি স্কয়ারটা কত ছিল? এটা ভি এর ভ্যালু ছিল, আচ্ছা 1.97 স্কয়ার করব নাকি? আর এইচ কত বিভব শক্তি বের করার সময়? হুম, এই বিন্দুতে এইচ কত বিভব শক্তি বের করার সময়? তাহলে বলো, মনোযোগ দাও, লেখাপড়া লিখো। সহজ প্রশ্ন। আমরা এখন এই বিন্দুতে আছি, এই বিন্দুতে হচ্ছে গতিশক্তি আমরা বের করতে পারবো, অলরেডি বেগ বের হয়ে গেছে। গরুর গতে আমাদের কাজটা কি সহজ করে দিচ্ছে, বেগ বের করা ছিল। এখন হচ্ছে এই বিন্দুতে হচ্ছে হলো এইচ এর মান কত, মানে ইপি ইকুয়াল টু এমজিএইচ, এই, হ্যাঁ, জিরো, তাই না? কি বলছি, যে সাম্যাবস্থা বা একদম হচ্ছে ভূমি থেকে কি করা হয়, ওই বিন্দুর দূরত্ব তা আছে এই বিন্দু, তার মানে কি আমরা যেমন ওই যে কি বলে যান্ত্রিক শক্তি নিগত সূত্র যেমন উপরে নিচে হিসাব করতাম, ভূমিতে কি এসি জিরো হিসাব করতাম, তাই না? তো জিরো, এটা কত আসবে? জিরো আসবে। এটা ক্যালকুলেশন করে কত আসে? 0.396 আসেন, 392। বা এটা কাছাকাছি আসলে চলবে আর কি। এখানে এই জন্য হচ্ছে ওই বি স্কোয়ারের মানটা ইউজ করা উত্তম। বি স্কোয়ারের মানটা কত আসছিল? বি স্কোয়ার হচ্ছে যে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু পি এ কত আসছিল? 0.2। তাহলে এখন এটা গুণ করেন, কত আসে? 3.92। এবার তাহলে একদম অ্যাকুরেট ভ্যালু আসবে। হুম, না সমস্যা নেই। তারপর স্প্রিং এর ম্যাথ তো ওই যে 33 নাম্বার যেটা আছে, পারবে না? মনে আছে সূত্রগুলা? এগুলা কি লিখতে পারছো? স্প্রিং এরটা মনে আছে? কি সূত্রগুলো মনে আছে বলো তো, কি কি সূত্র? হাফ অফ কে কি এক্স স্কয়ার, আর এফ ইকুয়াল টু কি, যে বলটা আনা হয় ওটার জন্য কি প্লাস, আর ভিতরের দিকে যে বলটা কাজ করে, ভিতরের দিকের বলটার নাম কি, বলের নাম কি? প্রত্যয়নী বল, মানে রিস্টোরিং ফোর্স, রিস্টোর। তুমি টানতেছো, সে বললো না আমি আমার জায়গায় ফিরে যাব, রিস্টোর করব, পুনরাবর্তন করব, হ্যাঁ, আগের জায়গায় প্রত্যাবর্তন করবো, এই জন্য রিস্টোরিং ফোর্স। তো সেটা সাপেক্ষে ঋণাত্মক। বাট বাহ্যিক বল দ্বারা যে টানতেছি, আমি টানতেছি স্প্রিংটা, সুতাটা, হ্যাঁ, তারটা লম্বা হচ্ছে, সাপোজ রাবারটা লম্বা হচ্ছে, তো এটা হচ্ছে আমার দ্বারা হচ্ছে ধনাত্মক কাজ, আর হচ্ছে যে প্রত্যয়নী বল দ্বারা কি কাজ, ঋণাত্মক কাজ। তো এফ ইকুয়াল টু হচ্ছে কে এক্স। দেখেন এখানে হচ্ছে বিষয়টাকে বলি, বুঝলে সহজ আছে একটু, যেহেতু এটা নর্মালি ইন্টিগ্রেশন দিয়ে করা হয়,
তো ইন্টিগ্রেশন অনেক পরের ব্যাপার, কারণ আপনি হচ্ছে হলো যে প্রথমে লিমিট করবেন, ডিফারেন্সিয়েশন করবেন, ডিফারেন্সিয়েশনের 9.1 থেকে 9.9 অনেকগুলো ম্যাথ আছে, তারপরে গিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। ডিফারেন্সিয়েশন ছাড়া ইন্টিগ্রেশন করা যাবে না। তাহলে আপনাকে আমি এটা কিভাবে দেখাবো? এটা দেখানোর একটা ওয়ে হতে পারে, দেখেন যে বল যেটা হিসাব করা হয়, একটা হচ্ছে হলো যে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এই পার্থক্যটা এখানে। ধ্রুব বল মানে যেখানে বল সবসময় ধ্রুবক থাকবে। মনে করেন আপনি একটা গাড়ি ধাক্কাচ্ছেন একটা নির্দিষ্ট বলে, যদিও বাস্তবে সবসময় পারবেন না, কারণ প্রথমে যে আপনার দেখা যাবে শক্তি বেশি থাকবে, পরে দেখবেন যে টায়ার্ড হয়ে গেছেন, বাস্তবতা। বাট হচ্ছে হলো, রেখে আমি পরে ইয়ে করে দিই, বাট বাস্তবতা হচ্ছে হলো কি যে আমরা একটু পরে টায়ার্ড হয়ে যাবো, তাই না? বা একটু পরে রেস্ট নিবো। এরকম ধরলাম যে আমরা একটা নির্দিষ্ট বলে ধাক্কাচ্ছি। দেখেন এখানে একটা খেলা আছে, কিন্তু আমরা হচ্ছে বাস্তবতা আর হচ্ছে হলো যে এটার মধ্যে হচ্ছে হলো ফিজিক্স এর মধ্যে কিন্তু এই জায়গায় কিছু ফারাক থাকে। ফারাক থাকে কি দেখেন, নর্মালি হচ্ছে হলো আমরা যখন হচ্ছে গাড়ি ঘোড়া চালাই, গাড়ি ঘোড়া যখন সমান বেগে যাচ্ছে, তখন কি গাড়ি কি ইঞ্জিন চলতেছে, তাই তো? গাড়ি চালাচ্ছে ড্রাইভার, সমান বেগে যাচ্ছে। এটা কিন্তু ফিজিক্সের সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু কন্ট্রাডিক্টরি। কারণ ফিজিক্স বলছে যে আপনি হচ্ছে একটা বস্তুকে কি করলেন, বল প্রয়োগ করলেন, ওকে, এখন বল প্রয়োগ করেন নাই, বস্তুটা কিভাবে যাবে? বল প্রয়োগ বন্ধ করতে ফিজিক্সের ভাষায় কিভাবে যাবে? সমবেগে যাবে। বস্তুটা স্থির ছিল, আপনি একটা বল দিলেন, এফ ইকুয়াল টু এম, একটা ত্বরণ সৃষ্টি হয়ে গেল। ত্বরণে একটা বেগ হলো ফিজিক্সের ভাষায় আপনি মনে করেন একটা বস্তুকে 200 নিউটন বল দিচ্ছেন, তাহলে এটা কি সমবেগে যাবে নাকি সমত্বরণে যাবে? বুঝো নাই, ফিজিক্স বুঝো নাই। সমত্বরণে যাবে, কারণ বল যখনই অ্যাপ্লাই হবে তখন ত্বরণ হবে। আর ত্বরণ হওয়া মানে হচ্ছে তার বেগের পরিবর্তন হবে, মানে এখানে আপনি বল বৃদ্ধি করলে ত্বরণ, মানে বল ধ্রুবক, বলটা কিন্তু বাড়াচ্ছেন না, সমান বলই দিচ্ছে। আচ্ছা বাইরে দিয়ে লাগাই দেন, আমি পরে লক করে দিব। আমার কথা বুঝতেন? বাস্তবে এরকম হয় কেন সেটা আমরা জানি, যে ঘর্ষণ বলের কারণে। কি কারণে? ঘর্ষণ বল যদি না থাকতো, আপনি যদি হচ্ছে হলো যে 100 নিউটন দিয়ে ধাক্কাচ্ছেন, তো এটা আস্তে আস্তে কিন্তু কি ক্রমান্বয়ে সমান হারে বেগ বাড়তে থাকবো। আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন, তাহলে ফিজিক্স মজা লাগবে। বাস্তবতা এটা গাড়ি, তাহলে গায়ের ডিজেল দিয়ে ইঞ্জিন গ্যাস পোড়াই, তারপরে আমরা গাড়িটা সমান বেগে যাচ্ছে, কন্ট্রাডিক্টরি না? কন্ট্রাডিক্টরি না, আসলে যে ঘর্ষণ বল আমাদের গতিটাকে কি করে প্রশমিত করে দিচ্ছে। বাট বাস্তবে যদি রাস্তায় কোনো ঘর্ষণ বল না থাকতো, তাহলে কি হতে বলেন? আপনি একবার শুধু শুধু ধাক্কা দিয়ে দিচ্ছেন, এবার হচ্ছে ওরা আর কিছু করা লাগতো না, গাড়ি চলতেছে, এখন শুধু শুধু ব্রেক করা লাগলে ব্রেক করতে, তাই তো? ব্যাপারটা এরকম ছিল। কিন্তু আমাদের ঘর্ষণ বলটা হচ্ছে আমাদের কাজের সূত্রগুলোর সাথে কি ঝামেলা সৃষ্টি করে ঘর্ষণ বলটা। আপনারা আমার কথা ক্লিয়ারলি বুঝতেছেন? এরকম। এখন এফ ইকুয়াল টু এম এ, তো এই যে বলটা, এই বলটাকে বলা হয় ধ্রুব বল। কি বল? ধ্রুব বল। তার মানে ঘর্ষণটাকে যদি আমরা কনসিডার না করি, তাহলে একটা ধ্রুব বল দিলে কি হবে? এটা সমান হারে বেগ বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। মানে আপনি যত বল কিন্তু সমান দিচ্ছেন, বল পরিবর্তন হচ্ছে না, কিন্তু বেগ কিন্তু বাড়তেই আছে। চাপের ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি বোঝাচ্ছে? আপনি যে নির্দিষ্ট পরিমাণ বল দিচ্ছেন, এই বলের দ্বারা প্রত্যেক সেকেন্ডে 3 মিটার করে পার সেকেন্ড করে বেগ বাড়তেই আছে, বিকজ আমরা ধরে